পরকিয়া করছে, কিন্তু কার সাথে জানেন? কাঁধের উপর ওটা কি মানুষের মাথা নাকি অক্টোপাস? হ্যাঁ, ঠিকই শুনছেন। যখন এক লাভক্রাফটিয়ান মনস্টারের সাথে বিশ্বখ্যাত ফরাসি অভিনেত্রীর মিলন ঘটে, তখন অভিনেত্রী আর শয়তান মিলে একাকার হয়ে যায়। আর তখনই তৈরি হয় ইতিহাসের সবচেয়ে ভয়ানক, জঙ্গলি আর পাগল করা এক ভৌতিক প্রেমের গল্প। প্রেমিকা বলছে, আমাকে ঠিক সেভাবেই ভালোবাসো যেভাবে আমি চাই, নইলে আমি তোমারই আরেকটা নতুন ভার্জন তৈরি করে নেব। নিজেকে শেষ না করলে এখানে বেঁচে থাকা যায় না। এরই নাম পজেশন।不疯魔不成活，是为着魔。 গল্প শুরু হয় 1981 সালের জার্মানি থেকে। বার্লিন ওয়াল বা বার্লিন প্রাচীর তখন জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। দেওয়ালে সাদা রঙের গ্রাফিটিতে স্পষ্ট লেখা, এই দেওয়াল ভাঙতেই হবে। গাড়িতে বসে থাকা এক লোক সেদিকে তাকিয়ে আছে, তার কপালে চিন্তার ভাঁজ। লোকটির নাম মার্ক। সে একজন স্পেশাল এজেন্ট বা গুপ্তচর। চাকরির ধরনটাই এমন যে সে পরিবারকে একদমই সময় দিতে পারে না। সে বুঝতে পারছে তার স্ত্রী তার থেকে অনেক দূরে সরে গেছে, তাই এবার বাড়ি ফিরে সে ঠিক করেছে বউয়ের সাথে সব মিটমাট করে নেবে। ক্যামেরা যখন মার্কের স্ত্রীর দিকে ফোকাস করে, তখন ক্যামেরাটা নড়ছিল, ঠিক আনার মনের অবস্থার মতো। আনা তার হাত দুটো বুকের কাছে বেঁধে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে যুদ্ধের জন্য প্রস্তুত। স্বামীকে স্বাগত জানানোর কোনো ইচ্ছেই তার নেই। মার্ক তার ব্যাগটা নামিয়ে রাখল, ভাবল আনা হয়তো তাকে জড়িয়ে ধরবে, কিন্তু আনার কোনো নড়াচড়া নেই। মার্ক বেচারা লজ্জায় ব্যাগটা আবার তুলল, আবার নামিয়ে রাখল। আনা অস্থির হয়ে তার হাতের আংটি নাড়াচাড়া করছে। সে কিছু একটা বলতে চায়, কিন্তু সাহস পাচ্ছে না। অগত্যা মার্ক নিজেই ব্যাগ হাতে নিয়ে ঘরে ঢুকল। ঘরটা যেন দুজনকে দুটো আলাদা গ্রহে ভাগ করে দিয়েছে। মাঝখানে শুধু তাদের বাচ্চা ছেলেটা বব। এই বাচ্চাটাই এখন তাদের একমাত্র কানেকশন। কিন্তু বেশিক্ষণ এই ভালো মুহূর্তটা টিকল না। ববের মুখের বাঁশিটা বেজে উঠল, যেন ওয়ার্নিং দিচ্ছে সামনে বড় কোনো বিপদ আসছে। এরপর আমরা দেখি তাদের বেডরুমের দৃশ্য। শারীরিক মিলনের পরেও তাদের দূরত্ব কমে না। বিছানার এক কোণায় আনা গুটিসুটি মেরে শুয়ে আছে। ক্লান্ত শরীরে অবশেষে তারা মন খুলে কথা বলা শুরু করে। মার্কের ইগো বা আত্মসম্মান তাকে দুর্বল হতে দিচ্ছে না। সে আনাকে বোঝাচ্ছে যে, শোনো, আমি তোমার কথায় চাকরি ছাড়িনি, আমি সংসারটা টিকিয়ে রাখার জন্যই চাকরি ছেড়েছি। মার্কের কথা শুনে আনার খুব অপরাধ বোধ হতে থাকে। সে ভাবে হয়তো তার অতিরিক্ত চাহিদার কারণেই আজ সংসারের এই অবস্থা। আনা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, মার্ক, তুমি কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছ? মার্ক উত্তর দেয়, সেরকম কিছু না। উল্টো মার্ক যখন আনাকে একই প্রশ্ন করে, আনা মাথা নেড়ে না বলে দেয়। মার্ক হাফ ছেড়ে বাজে, যাক বাবা, বউ অন্তত পরকিয়া করছে না। কিন্তু আনার চোখে তখন পানি, অথচ মুখ থেকে বেরোনো কথাগুলো ছিল বরফের মতো ঠান্ডা। মার্ক খুব হতাশ হয়। ক্যামেরার ফ্রেমে দেখা যায় মার্কের ডান পাশে বিছানায় অনেকখানি জায়গা খালি, মানে তাদের এই সম্পর্কে দুজন আর সমান জায়গায় নেই। পরদিন মার্ক অফিসে গিয়ে অফিসিয়ালি পদত্যাগ করে। বসরা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মার্ক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যাওয়ার আগে এক বস মার্ককে একটা অদ্ভুত প্রশ্ন করে বসে, আচ্ছা মার্ক, তুমি যে লোকটার ওপর নজরদারি করতে, সে সবসময় গোলাপি রঙের মোজা পরত কি? চিন্তা করুন, মার্ক এমন এক গুপ্তচর্যার যুগে বাস করে যেখানে মানুষের গোপনীয়তা বলে কিছু নেই। কে কি রঙের মোজা পরছে সেটা দেখে তার চরিত্র বিশ্লেষণ করা হয়। কতটা নোংরা একটা জগৎ। মার্ক কাজ ছেড়ে বাড়ি ফিরে দেখে আনা নেই। স্পাইগিরি ছেড়েও সে শান্তি পাচ্ছে না। জানালার বাইরে তাকালে দেখে দেওয়ালের ওপাশ থেকে সৈনিকরা বাইনোকুলার দিয়ে এই বাড়ির দিকেই নজর রাখছে। মার্কের ভেতরে সব সময় একটা ভয় কাজ করে, তাই সে বিছানায় না ঘুমিয়ে মেঝের সাথে মিশে ঘুমানোর চেষ্টা করে। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না, হঠাৎ ফোনের শব্দে তার ঘুম ভাঙে। ওপাশে আনা। আনা বলছে সে শহরের ভেতরেই আছে, কিন্তু কার সাথে আছে সেটা বলছে না। মার্কের পেশাই ছিল গোয়েন্দাগিরি, তার সন্দেহ হয়। সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটা যোগ ব্যায়ামের বইয়ের ভেতর একটা কার্ড পায়। তাতে লেখা, তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী। নিচে নাম লেখা হেনরি। মার্কের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে সাথে সাথে আনার বান্ধবী মার্গিটকে ফোন করে। খুব সহজেই সে আসল সত্যটা জেনে যায়, আনা পরকিয়া করছে। ঠিক তখনই আবার ফোন বাজে। এবার আনা ফোন করেছে ব্রেকআপ করার জন্য। মার্ক রাগে ফেটে পড়ে জিজ্ঞেস করে, তোমার কি অন্য কেউ আছে? তোমরা কি শুয়েছ? আনা কোনো ভান না করে সরাসরি বলে দেয়, হ্যাঁ, আমার একজন আছে, আর সে বিছানায় তোমার চেয়ে অনেক গুণে ভালো। মার্কের রাগের কারণ এটা ছিল না। মার্কের রাগ হচ্ছিল কারণ আনা ওই মুহূর্তে ওই লোকটার বাড়িতেই ছিল এবং লোকটা পাশে দাঁড়িয়ে সব শুনছিল। মার্ক অনেক কষ্টে রাগ চেপে আনার সাথে সামনাসামনি দেখা করার জন্য ক্যাফেতে ডাকে। 1 ঘন্টা পর আনা ক্যাফেতে আসে। মার্ককে দেখে সে একটু থমকে যায়। তারপর জ্যাকেট খুলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে। তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে কথা বলতে আসেনি,
মারামারি করতে এসেছে। মানসিক অশান্তিতে সে নিজের পোশাক ঠিক করার কথাও ভুলে গেছে। পরিচালক এখানে একটা আয়নার কোণ দিয়ে দুজনকে আলাদা করে দেখান, এমনকি ব্যাকগ্রাউন্ডে অন্য কাস্টমাররাও খুব দূরে দূরে বসা। এই মুভিতে পরিচালক কোনো এক্সট্রা বা অপ্রয়োজনীয় মানুষ রাখেননি, যাতে একটা ভৌতিক একাকিত্ব ফুটে ওঠে। মার্ক আর আনা খুব কাছাকাছি বসে থাকলেও তাদের মনের দূরত্ব যোজন যোজন। মার্ক টেবিলের কোণ শক্ত করে ধরে রাগ সামলাচ্ছে। সে সরাসরি পরকীয়ার কথা না তুলে ছেলেকে ঢাল হিসাবে ব্যবহার করে। মার্ক বলে, ফ্ল্যাটটা আমার আর ববের থাকবে, আমি তোমাকে অনেক টাকা দেব, কিন্তু বিনিময়ে তুমি ববের সাথে আর দেখা করতে পারবে না, কারণ আমি চাই না বব দেখুক তার বাবা রবিবার করে মন খারাপ করে বসে আছে। মার্ক ঘুরিয়ে ফিরিয়ে আনাকেই দোষী করছে যে তার জন্যই বাচ্চাটা বাবা হারাচ্ছে। এই ব্ল্যাকমেল আনা আশা করেনি। মার্কের কথাগুলো তীরের মতো বিঁধছিল। মার্ক জানতে চায় এসব কবে থেকে শুরু হলো। আনা তখন মরিয়া হয়ে বলে, ওই লোকটাকে যেদিন প্রথম দেখি সেদিনই আমি তার সাথে শুয়েছি, ব্যাস। মার্ক এবার জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, আমাদের এত সুন্দর সংসার, তুমি কি কোনো ডাইনি বা শয়তানের পাল্লায় পড়েছ? তোমার কি কোনো অশুভ শক্তি ভর করেছে? তাদের এই অবস্থা দেখে মনে হচ্ছিল তারা কোনো স্বাভাবিক মানুষ না, যেন কোনো লাভক্রাফটিয়ান হরার গল্পের চরিত্রের মতো পাগল হয়ে যাচ্ছে। ওই দিনের পর মার্ক বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সে একটা সস্তা হোটেলে গিয়ে ওঠে। সেখানে টানা 3 সপ্তাহ সে নিজেকে ঘরবন্দি করে রাখে। এই সময়টা মার্কের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মদের নেশায় ডুবে থাকে, তার শরীর ভেঙে পড়ে, এমনকি কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। জীবনের সবচেয়ে জঘন্য সময়টা পার করে মার্ক নিজেকে একটু সামলে নেয়। সে ঠিক করে আবার আনার কাছে ফিরে যাবে। বাড়ি ফিরে সে দেখে আনা নেই, কিন্তু ছেলেটা অর্থাৎ বব একা একা দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ববের সারা মুখে জ্যাম মাখানো, দেখতে মনে হচ্ছে যেন রক্ত লেগে আছে। বাচ্চাটা অবহেলার শিকার। পরিচালক এখানে নিজের জীবনের ডিভোর্সের অভিজ্ঞতাই তুলে ধরেছেন। বাবা মায়ের ঝগড়ায় বাচ্চারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। বাবাকে দেখে বব খুব খুশি হয়। সে দৌড়ে গিয়ে তার প্রিয় খেলনাগুলো দেখায়। সে বলে, বাবা দেখো, এই খেলনাগুলো হেনরি আঙ্কেল আমাকে দিয়েছে। তার মানে আনার পরকীয়া অনেক দিন ধরেই চলছে। মার্ক ছেলেকে পরিষ্কার করে দিয়ে আনার জন্য অপেক্ষা করতে থাকে। মার্কের অস্থিরতা বাড়ছিল। সে চেয়ারে দোল খাচ্ছিল। অবশেষে আনা ফিরল। মার্ককে দেখে আনা একটু ভয় পেয়ে যায়। সে কৈফিয়ত দেয়, আজ ফিরতে একটু দেরি হয়ে গেছে, আর হবে না। মার্ক এসব পাত্তা না দিয়ে বলে, তোমাকে ছাড়া আমি বাঁচব না আনা, আমি এখানেই থাকব, বাচ্চার দেখাশোনা করব। এরপর মার্ক একটা অদ্ভুত খেলা শুরু করে। সে আনাকে বাধ্য করে তার প্রেমিকের সাথে সম্পর্ক শেষ করতে। মার্ক বলে, এখনই তাকে ফোন করো, বলো সব শেষ, তাকে বলো তুমি তাকে ভালোবাসো না, সে তোমার পরিবারের কেউ না। আনা ফোন করতে রাজি হয় না। মার্ক চিৎকার করে, আমি তোমাকে বিশ্বাস করি না, এখনই স্পিকার অন করে তাকে বলো। মার্ক মুখে বলছে সে আনাকে বুঝতে চায়, কিন্তু তার আচরণ ছিল ডমিনেটিং বা কর্তৃত্বপরায়ণ। সে আনাকে কর্নারে ঠেলে দিচ্ছিল। আনা কোনো উপায় না পেয়ে বেডরুমে গিয়ে কাপড় গোছাতে শুরু করে। সে পালাতে চায়। আনা মানসিকভাবে ভেঙে পড়েছে। সে মুক্তি চায়, কিন্তু সংসারের মায়াও তাকে আটকাচ্ছে। মার্ক আনার এই দোটানা দেখে তাকে জাপটে ধরে। এটা আদর ছিল না, এটা ছিল জোর জবরদস্তি। মার্ক আনার জামা খুলে দেয়। তার তাকানোর ভঙ্গি ছিল শিকারীর মতো, যে তার শিকারকে বাগে পেয়েছে। কিছুক্ষণ আগে মার্ক যেভাবে ছেলেকে পরিষ্কার করছিল, এখনও সেভাবেই আনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মার্কের কাছে আনা আর বব দুজনেই যেন তার সম্পত্তির মতো, যা দিয়ে সে সমাজে একটা সুখী পরিবারের নাটক বজায় রাখতে চায়। আনা বুঝতে পারে মার্ক তাকে ছাড়বে না, তাই সে আবার পালিয়ে যায়। মার্ক জুম থেকে উঠে দেখে আনা নেই। ঠিক তখনই টেলিফোন বেজে ওঠে। ওপাশে একটা পুরুষ কণ্ঠ। লোকটা বলে, আনা এখন আমার সাথে আছে, আর সে সারা জীবন আমার সাথেই থাকবে। মার্কের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বিছানায় ধপাস করে বসে পড়ে। পাশে আনার লেখা একটা চিঠি। আমি ওর সাথে কথা বলতে যাচ্ছি, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তার মানে ফোনের ওই লোকটাই আনার প্রেমিক হেনরি বা হাইনরিক। মার্ক এবার অ্যাকশনে নামে। সে আনার বান্ধবী মার্গিটের কাছ থেকে হেনরির নম্বর জোগাড় করে। ফোন দিলে হেনরির মা ফোন ধরে। মার্ক জানতে পারে আনা সেখানে নেই। এমনকি হেনরির মা গত কয়েক সপ্তাহ ধরে আনাকে দেখেননি। মার্কের সন্দেহ হয় হেনরি মিথ্যা বলছে। সে ফোন বুক ঘেটে ঠিকানা বের করে ফেলে। কাল সকালেই সে ওই লোকটার সাথে দেখা করতে যাবে। পরদিন সকালে ববকে স্কুলে দিতে গিয়ে মার্কের চোখ ছানা বড়া হয়ে যায়। সে দেখে স্কুলের গেটে আনা দাঁড়িয়ে আছে। সে দৌড়ে কাছে যায়, কিন্তু কাছে গিয়ে ভুল ভাঙে। এ তো আনা নয়, এই মহিলাটি ববের টিচার।
নাম হেলেন, কিন্তু তাকে দেখতে হুবহু আনার মতো, যমজ বোনের মতো দেখতে। কিন্তু এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? পরিচালকের মতে এই হেলেন হচ্ছে আনার উল্টোপিঠ বা মার্কের কল্পনার পারফেক্ট বউ, যে শান্ত, নম্র আর পবিত্র। সাদা পোশাক পরা হেলেনকে দেখে মার্ক বিভ্রান্ত হয়ে যায়। হেলেনকে দেখে মার্কের মাথা ঘুরে গেলেও সে বেশিক্ষণ সেখানে দাঁড়ায় না, কারণ তার আসল টার্গেট হলো আনার প্রেমিক হেনরি। মার্ক সোজা চলে যায় হেনরির ডেরায়। গিয়ে দেখে হেনরি লোকটা বেশ অদ্ভুত। সে খুব পরিপাটি, কিন্তু তার নড়াচড়া কেমন যেন যাত্রাপালার নায়কদের মতো ওভার অ্যাক্টিংয়ে ভরা। হেনরি মার্ককে দেখে মোটেও ভয় পায় না, বরং গায়ে পড়ে ভাব জমানোর চেষ্টা করে। সে মার্কের কাঁধে হাত রাখে, গায়ে হাত বুলিয়ে দেয়, যেন মার্ককে রিল্যাক্স করার চেষ্টা করছে। হেনরির মুখে বড় বড় বুলি আওড়ায়। সে নাকি খুব মুক্তমনা বা লিবারাল। সে সব দোষ আনার উপর চাপিয়ে দিয়ে বলে, শোনো মার্ক, আমরা 1 বছর ধরে প্রেম করছি, কিন্তু আনা তোমাকে কিছু বলতে চায়নি, আর আমি আনার সিদ্ধান্তকে সম্মান করি। হেনরি ভাব দেখাচ্ছে যেন সে কত বড় মহানুভব। সে ইচ্ছে করেই কিছুদিন দূরে সরেছিল, যাতে আনা নিজের সিদ্ধান্ত নিতে পারে। মার্ক এসব শুনে মুচকি হাসে। সে হেনরিকে খোঁচা দিয়ে বলে, ও তাই, তুমি এত মহান? তাহলে কাল রাতে আমাকে ফোন করে হুমকি দিচ্ছিলে কেন? মার্কের কথা শুনে হেনরি আকাশ থেকে পড়ে। সে বলে, পাগল নাকি? আমি তো মাত্র শহরে ফিরলাম, কাল রাতে আমি ফোন করব কেন? এখানেই খটকা লাগে। কাল রাতে যদি হেনরি ফোন না করে থাকে, তবে ওই পুরুষালী গলায় ফোনটা কে করেছিল? তার মানে কি আনার জীবনে তৃতীয় কোনো পুরুষ আছে, নাকি কোনো মানুষই নয়, অন্য কিছু? হেনরি এসব পাত্তা না দিয়ে এবার সীমা ছাড়িয়ে যায়। সে নির্লজ্জের মতো মার্কের কাছে আনার সাথে বিছানার সম্পর্কের ডিটেলস বলতে শুরু করে। সে বলে তারা দুজন বিছানায় কতটা সুখী। মার্ক আর সহ্য করতে পারে না। একে তো বউ চলে গেছে, তার ওপর প্রেমিকের মুখে এসব নমিরা কথা। মার্ক ঝাঁপিয়ে পড়ে হেনরির ওপর, কিন্তু বিধি বাম। বিছানায় যেমন মার্ক হেরে গেছে, মারামারিতেও সে হেনরির কাছে টিকতে পারে না। হেনরি তাকে কুপোকাত করে ছুঁড়ে ফেলে দেয়। আসলে পরিচালক এই হেনরি চরিত্রটাকে একটু হাস্যকর বা জোকার হিসেবে দেখিয়েছেন, কারণ বাস্তবে পরিচালকের বউও এমন এক ফালতু লোকের সাথে পালিয়ে গিয়েছিল। তাই সিনেমার পর্দায় পরিচালক সেই লোকটাকে পৌঁছিয়ে নিজের ঝাল মিটিয়েছেন। মার খেয়ে অপমানিত হয়ে মার্ক বাড়ি ফিরে আসে। এসে দেখে আনা ছেলের সাথে খেলছে। মার্ক চুপ করে থাকে। বব চলে যাওয়ার পর মার্কের সব রাগ গিয়ে পড়ে আনার ওপর। সে চিৎকার করে জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি? আনা প্রথমে মিথ্যা বলে, সে নাকি তার বান্ধবী মার্গিটের বাসায় ছিল। মার্ক ধরে ফেলে। তখন আনা আবার মিথ্যা বলে যে সে হেনরির কাছে ছিল। মার্ক জানে এটাও মিথ্যা, কারণ সে মাত্রই হেনরির কাছ থেকে মার খেয়ে এসেছে। মার্ক চেপে ধরে আনাকে, কিন্তু মার্ক বুঝতে পারছে না আনা এখন আর স্বাভাবিক কোনো মানুষ নয়। সমাজের নিয়ম, সংসারের চাপ আর মার্কের অবহেলা সব মিলিয়ে আনা এখন একটা জীবন্ত আগ্নেয়গিরি। সে মুক্তি চায়, কিন্তু জানে না কিভাবে মুক্তি পাবে। সে মার্ককে ঘৃণা করে, কারণ মার্ক তাকে বুঝতে চায়নি, আবার মার্ককে ভালোবাসে, কারণ মার্ক সংসারটা টিকিয়ে রেখেছে। এই দুই নৌকায় পা দিয়ে আনা এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ঝগড়া করতে করতে আনা অদ্ভুত আচরণ শুরু করে। সে বলে, আমাকে জোর করো না মার্ক, আমি জানালা খুলে লাফ দিতে পারি। মার্ক তার কথায় কান দেয় না। হঠাৎ আনা রান্নাঘরের ইলেকট্রিক নাইফ বা মাংস কাটার ছুরিটা চালু করে। মার্ক কিছু বুঝে ওঠার আগেই আনা সেই চলন্ত ছুরি নিজের গলায় চালিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আনা হাসছে। তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখে হাসি। সে নিজেকে শেষ করে দিচ্ছে, কারণ এছাড়া তার আর কোনো পালানোর পথ নেই। সে হাসছে কারণ সে নিজের শরীরের ওপর নিজের অধিকার ফলাচ্ছে, আর কাঁদছে কারণ সে জানে এই সংসার আর টিকবে না। মার্কের প্রতিক্রিয়া ছিল আরও অদ্ভুত। সে দৌড়ে গিয়ে আনাকে ধরে, কিন্তু খুব একটা অবাক হয় না। সে আনাকে ব্যান্ডেজ করে দেয়। মার্ক নিজেও পাগল হয়ে যাচ্ছে। সে আনার কষ্ট বোঝার জন্য রান্নাঘরের অন্য একটা ছুরি দিয়ে নিজের হাতেও পোঁচ দেয়। ভাবুন একবার, দুজন মানুষ রক্তে মাখামাখি হয়ে রান্নাঘরে বসে আছে। এটা আর কোনো রোম্যান্টিক মুভি নেই, এটা পিওর সাইকো হরর। একটু সুস্থ হয়েই আনা আবার যাওয়ার জন্য তৈরি হয়। মার্ক তাকে আটকানোর চেষ্টা করে, বলে, প্লিজ যেও না, আমি সব মেনে নেব। কিন্তু আনা বলে, আমার যেতেই হবে। মার্ক হুমকি দেয়, আমি কিন্তু তোমার পিছু নেব। আনা তখন এমন একটা কাজ করে যা দেখে মার্ক পাথর হয়ে যায়। আনা মার্কের দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসতে থাকে আর নিজের শরীরকে দুমড়ে মুচড়ে ফেলে। মার্ক বুঝতে পারে এই আনাকে আর কোনোভাবেই আটকে রাখা সম্ভব নয়। আনা বেরিয়ে যায়। মার্ক এবার নিজে যায় না, সে একটা প্রাইভেট ডিটেকটিভ বা গোয়েন্দা ভাড়া করে আনার পেছনে লাগায়। আনা গিয়ে ওঠে একটা হলুদ রঙের সাবওয়ে ট্রেনে। গোয়েন্দা তাকে অনুসরণ করে। ট্রেনের বগি পুরো ফাঁকা, কিন্তু আনা গিয়ে বসে এক নোংরা ভিখারির পাশে। আনার বাজারের ব্যাগ থেকে ভিখারিটা একটা কলা বের করে খাওয়া শুরু করে, কিন্তু আনা কিচ্ছু বলে না। আনা হয়তো নিজেকেও এখন ভেতর থেকে নোংরা ভাবছে, তাই এই পরিবেশটাই তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। ট্রেন থেকে নেমে আনা হন হন করে হাঁটতে থাকে। সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। সে দ্রুত গিয়ে ঢোকে বার্লিন ওয়ালের কাছে একটা পুরনো জরাজীর্ণ বিল্ডিংয়ে। গোয়েন্দা চালাকি করে বিল্ডিংয়ের
নিজের ঠিকানা আর ফ্ল্যাট নম্বর মার্ককে জানিয়ে দেয়। মার্ক বলে, ভেতরে গিয়ে দেখো কার সাথে দেখা করছে। গোয়েন্দা বিল্ডিংয়ের দারোয়ান সেজে ফ্ল্যাটের দরজায় নক করে। সে বলে, গ্যাস লাইন চেক করতে এসেছি। আনা দরজা খুলে দেয়। তার চোখে মুখে আতঙ্ক। গোয়েন্দা পুরো ঘর চেক করে, কোথাও কেউ নেই, বাকি আছে শুধু বাথরুম বা গোসলখানা। আনা এবার মরিয়া হয়ে ওঠে। সে গোয়েন্দাকে আটকাতে চায়। সে একটা মদের বোতল খুলে অফার করে, একটু ড্রিঙ্ক করবেন? গোয়েন্দা তার ফাঁদে পা দেয় না। সে সোজা বাথরুমের দিকে এগিয়ে যায়। আনা বুঝতে পারে সব শেষ। সে হাল ছেড়ে দিয়ে দরজার পাশে বসে পড়ে। গোয়েন্দা বাথরুমের দরজা খোলে। বাথরুমের ভেতরটা অন্ধকার, স্যাঁতসেঁতে, কিন্তু সেখানে বাথটাবের দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। সেখানে কোনো মানুষ নেই, হেনরিও নেই। সেখানে এক বিশাল কদাকার মাংসপিণ্ড, একটা অক্টোপাস বা দানব, যেটার শরীর থেকে আঠালো রস ঝরছে। এটাই কি আনার সেই গোপন প্রেমিক? গোয়েন্দা কিছু বুঝে ওঠার আগেই সেই দানব তার দিকে তেড়ে আসে। রক্ত আর মাংসের এক বিভৎস কারবার শুরু হয় সেখানে। সিনেমার এতক্ষণ যা দেখলেন তা ছিল ট্রেলার। আসল খেলা তো শুরু হলো এখন। এতদিন জানতাম মানুষ মানুষের প্রেমে পড়ে, কিন্তু আনা যা করেছে তা কল্পনারও বাইরে। চিন্তা করে দেখুন, একজন মানুষ কতটা একা এবং মানসিকভাবে বিধ্বস্ত হলে একটা কদাকার দানবের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে পারে। সিনেমার এই মোড় আপনাকে ভাবতে বাধ্য করবে মানুষের মনের অন্ধকার দিক নিয়ে। আনা কি সত্যিই কোনো দানবকে ভালোবাসে, নাকি এটা তার মনের ভেতরের কোনো শয়তান? বাথরুমের ওই দৃশ্যের পর কি হলো? যখন মার্ক জানবে তার স্ত্রী কোনো মানুষের সাথে নয়, বরং এক নরকের কীটের সাথে রাত কাটাচ্ছে, তখন সে কি করবে? বিশ্বাস করুন, এরপর যে সাবওয়ে সিন বা মেট্রো স্টেশনের দৃশ্য আসছে, সেটা সিনেমার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর অস্বস্তিকর দৃশ্য হিসেবে পরিচিত। সেই দৃশ্য মিস করলে আপনার এই মুভি দেখাই বৃথা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কারণ পরের পর্বে আমরা সেই বিখ্যাত দৃশ্য আর ক্লাইম্যাক্স নিয়ে আসছি, যা আপনার রাতের ঘুম হারাম করে দেবে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।